প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন টুলসের ব্যবহার। আপনাদের সাথে আছি আমি সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক, জাতীয় দক্ষতা বাতায়ন ও শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। এখানে মোটামুটি আমরা অনেকগুলো টুলসের কাজ আপনাদের দেখানো হয়েছে, তার মধ্যে থেকেই সবগুলো টুলসেরই কাজ আমরা এখন আজকে দেখব। প্রথম যে টুলটা আছে এটার নাম হচ্ছে মুভ টুল। পরে যে টুলটি আছে, এখানে যদি আমরা টুলগুলোর নাম দেখতে চাই সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করলে এখানে চারটি টুলের নাম দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটার নাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল। এভাবে বিভিন্ন টুলসের কাজ আমরা শিখব। এখানে আমরা তারপর দেখতে পাচ্ছি আছে ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এই ভিডিওটি তৈরি করা হচ্ছে মূলত আপনারা যাতে ভিডিওটি দেখে একটা ভালো ধারণা পেতে পারেন এবং আপনাদের কাজের কোনো জায়গায় কোনো ভুল হলে যাতে আপনারা এটি দেখে শিখে নিতে পারেন। মুভ টুলের কাজ আমরা একটু দেখি। মুভ টুলের কাজটা কি? মুভ টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে মুভ করা। তা মুভ টুলের কাজ আমরা করার জন্য আমাদের ছবি লাগবে। তো এখানে দেখেন, ছবি আনতে হলে আপনাদের যে কাজটি করতে হবে, ফাঁকা জায়গায় ডবল ক্লিক করে আপনার ছবি যেখানে আছে সেখান থেকে ছবি আনতে হবে। যে ছবিটি চলে আসলো, ছবিটি আনার পরে মনে করেন এখান থেকে আমরা মুভ টুলের কাজ দেখার আগে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ শিখব। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের সাহায্যে একটা ক্লিক করে এই পাখির মনে করেন এই অংশটিকে আমি সিলেকশন করলাম। এইবার মুভ টুলে ক্লিক দিয়ে এটিকে যদি মুভ করি, দেখেন এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাচ্ছে। এভাবে মুভ টুলের সাহায্যে খুব সহজেই যে কোনো কিছুকে মুভ করা যায়। সেই সাথে আরেকটু দেখাই, এখানে যে টুলসটি আছে এটির নাম হচ্ছে হিস্টোরি টুল। এখান থেকে আপনি এই পর্যন্ত যতগুলো কাজ করছেন হিস্টোরি ব্যাক আনতে পারেন। তা আমি এই যে প্রথম হিস্টোরিতে চলে যাচ্ছি। আবারও এখানে আমি একটু মার্কিউ টুল দেখাই, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। ছবিটাকে লেফট বাটন চাপ দিয়ে ধরে নিয়ে মার্কিউ টুলের সাহায্যে আপনার সিলেকশন করলাম। মুভ টুল দিয়ে ক্লিক করে এই ছবিটাকে যদি আমি কপি করতে চাই, কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে রেখে মাউসের লেফট বাটন প্রেস করে আপনারা টানতে থাকেন, একই ছবি একাধিক কপি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পাচ্ছেন। আর এখানে আপনাদের সিলেকশন আউট করতে হলে কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন আউট করতে হবে। আবারও বলছি, কন্ট্রোল ডি প্রেস করে সিলেকশন আউট করতে হবে। ভিডিওটিতে পাশের যে অংশটি আছে এইটুক হচ্ছে আপনাদের কম দেওয়ার কারণ, যেহেতু রেকর্ডটি চলছে ক্লাসে এবং টিভিতে এটি রেজুলেশন অ্যাডজাস্ট না হওয়ার কারণে ভিডিওর পাশের অংশটি কিছুটা বাদ দিয়ে আপনাদের ভিডিওটি রেকর্ড করা হচ্ছে। তো এখানে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি। আমরা আরেকটু কাজ শিখব রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের। প্রত্যেকটা টুলসেরই আমরা খুঁটিনাটি কাজ শিখব। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আবার আনছি। এই জায়গায় দেখেন দুইটি কালার দেখা যাচ্ছে, একটাকে বলা হয় ফোরগ্রাউন্ড কালার আর একটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। কালার উপরে নিচে যেখানেই থাকুক, কালার পরিবর্তনের জন্য এরপর ডবল ক্লিক করলে আমাদের এই যে কালার পিকার চলে আসবে। কালার পিকার থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার নিয়ে ওকে করবেন। যেটি এই বক্সের মধ্যে শো করবে সেই কালারটি কিন্তু আসবে। আপনি চাইলে এখান থেকে কালার কম বেশি করে নিতে পারেন। যে কোনো একটি কালার নিয়ে ওকে করে দিলাম। নিচেরটার ক্ষেত্রেও তাই, যে কোনো একটি কালার নিয়ে ওকে করে দিলাম। এভাবে আমরা যে কোনো কালার নিতে পারি। তো এই যে কালারটি আমরা আনলাম, কালারটি এখন ফেলবো কিভাবে দেখেন, যে কোনো অংশ সিলেকশন করে আপনি যদি এই যে উপরের যে কালারটি, এটির নাম হচ্ছে আপনার ধরলে দেখাচ্ছে ফোরগ্রাউন্ড কালার, ফেলতে হলে অল্টার ব্যাক স্পেস প্রেস করতে হবে, কালারটি পড়ে গেল। নিচের যে কালারটি যেটা নাম দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটি ফেলতে হলে কন্ট্রোল ব্যাক স্পেস দিতে হবে। এভাবে আপনি পছন্দ মতো যে কোনো কালার আপনার পেজে বা যে কোনো একটা নির্দিষ্ট অংশে ফেলতে পারবেন। কন্ট্রোল ডি তে সিলেকশন আউট। তো আশা করি সবাই বুঝতে পারলেন যে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি। এবং এখন আমরা দেখব ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ। এটির জন্য আমি যদি এখানে আপনার যেভাবে টানি, দেখেন গোল বৃত্ত তৈরি হচ্ছে। তো এটি যদি আমি সঠিকভাবে করতে চাই সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এইটিকে যদি টানেন তাহলে সার্কেলটি বা বৃত্তটি আপনার একদম সমান মাপে আসবে। এর মধ্যে মনে করেন আমি সাদা কালার ফেলবো, যে সাদা কালার নিয়ে নিলাম, ওকে করলাম, অল্টার ব্যাক স্পেস দিয়ে সাদা কালার ফেলে দিলাম। এইভাবে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল
এবং হচ্ছে সেই সাথে আমাদের ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ সহজেই করতে পারি। বুঝলাম আমরা মোটামুটি আমাদের এই 3টি টুলের কাজ। তারপরে আমরা এখন দেখব ল্যাসো টুল, পলিগনাল টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুলটি কী কাজে লাগে সেটি দেখার জন্য ছবি থেকে আমি হিস্টোরি ব্যাকে নিয়ে যাচ্ছি। এই ল্যাসো টুলের সাহায্যে আপনার যে পরিমাণ অংশ দরকার সেই পরিমাণ অংশকে আপনি সিলেক্ট করে নিয়ে মুভ করতে পারেন বা কপি করতে পারেন। দেখেন সিলেকশন করলাম, মুভ টুলের সাহায্যে এটিকে টান দিচ্ছি, এটি কেটে মুভ হচ্ছে। কন্ট্রোল জেড অর্থাৎ আনডু প্রেস করে ছবিকে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম। এটিকেও আপনি চাইলে কপি করতে হলে অল্টার ধরে যদি টানেন এটি নড়াচড়া করবে। এখানে নড়াচড়া করছে না, কারণ কি মুভ টুলে ক্লিক দিনই। অনেক সময় অনেকে মুভ করতে চান কিন্তু মুভ টুলে ক্লিক যদি না দেন সেই ক্ষেত্রে এটি কিন্তু কাজ করবে না। এবার দেখেন এটি নড়াচড়া করছে। অনেকে বলতে পারেন যে স্যার আমার এটা হচ্ছে না সেটা হচ্ছে না। আগে খেয়াল রাখবেন আপনি কোন টুলসে ছিলেন এবং কোন টুলসে ক্লিক দিচ্ছেন। তো মোটামুটি এটার সাহায্যে এখন সহজে মুভ করা যাচ্ছে, বুঝতেই পাচ্ছেন। কন্ট্রোল জেড প্রেস করে পূর্বের অবস্থায় আনছি, বা এখানে হিস্ট্রি থেকেও আনতে পারেন। এই ছবিটাকে কাটার পরে যদি আপনি নতুন পেজে নিতে চান সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে নতুন একটি পেজ নিতে হবে। নতুন পেজ নিতে হলে ফাইলে যাবেন, নিউতে যাবেন, এইখান থেকে পেজের সাথে একটু পরিচয় করাই দিই। যেমন এখানে আছে আপনার ইন্টারন্যাশনাল পেপার, বিভিন্ন ধরনের পেপার আছে। তো যখন আপনি ছবির কাজ করবেন আপনি কি ধরনের ছবি প্রিন্ট দেবেন সেটি কাস্টমে যে ঠিকঠাক করে দেবেন। তো আপাতত এখান থেকে আমি একটি ফটো পেপার নিচ্ছি, যার মাপ দিচ্ছি ল্যান্ডস্কেপ 4x6। পোর্ট্রেট মানে চওড়া, ল্যান্ডস্কেপ মানে লম্বা, তাই তো? তা এটি দিয়ে দেখেন আমি পেজটিকে আনছি। পেজটি আনার পর একটি চওড়া পেজ আসলো। আমরা এখান থেকে কি পেজ নিয়েছিলাম আর একবার একটু দেখে নিই। এখান থেকে ল্যান্ডস্কেপ অর্থাৎ চওড়া নেই হচ্ছে, পোর্ট্রেট মানে লম্বা, এই কারণে পেজটি চওড়ার পরে আসলো। এখানে আমরা এখন এই যে অনেকে একটি সমস্যায় পড়েন যে স্যার এটা ছোট বড় করে কিভাবে, এটা দেখাই দিই। এটি সহজভাবে বোঝেন। এখানে দেখেন 2টি ট্যাব আছে, অর্থাৎ এই ট্যাবটিতে আমার পেজ শো করছে, এই ট্যাবটিতে আমার ছবি শো করছে। যেটিতে ক্লিক দেবেন সেটি সাদা কালার আসবে। তো দুইটাই ফুল স্ক্রিন করা আছে। হাফ স্ক্রিন করার জন্য এইটিতে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে নামাতে হবে, হাফ স্ক্রিন হয়ে গেল। এইটি ফুল স্ক্রিন আছে, এইটিকেও মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে একটু নিচের দিকে নামালেন, এটাও হাফ স্ক্রিন হয়ে গেল। তো এখন আর একটা ছবি কোথায় গেল? এর নিচে চাপা পড়ছে। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে যদি আপনি নড়ানো চড়ানো করেন তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ছবি কোথায় যাচ্ছে। আর একটা কাজ আপনাদের এখনই দেখাই দিই, সেটি হচ্ছে আপনি যদি এখানে মিনিমাইজ করে দেন সবই হারায় গেল। তার মানে এই না যে হারায় গেছে, ভয় পাওয়ার কিছু নেই। এই দেখেন এখানে যে সবগুলো জমা হচ্ছে, টাস্ক বারে জমা হচ্ছে। এখান থেকে আপনাকে ক্লিক দিয়ে ব্যাক আনতে হবে। এইটিকে আপনি চাইলে পেজটিকে এই কর্নারে ধরে একটু ছোট বড় করে নিতে পারেন। মুভ টুলের সাহায্যে বারটি যেহেতু আমার সিলেকশন করাই আছে, এটিকে নিয়ে আমি এই পেজের পরে ছেড়ে দিচ্ছি। এই যে চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার ছবি ছোট বড় করব কিভাবে? অবশ্যই ছোট বড় করার নিয়ম আছে, কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি মানে ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টি প্রেস করে শিফট বাটন চাপ দিয়ে ধরে আপনি ইচ্ছা করলেই ছোট বড় করতে পারেন। তো ছবিটাকে এখানে ফিক্সড করে বসানোর জন্য ইন্টার প্রেস করতে হবে, ছবি বসে গেল। আপনি এখন চাইলে এটাকে একাধিক কপি করেও পেজে রাখতে পারেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য, দ্রুত টাইমের মধ্যে বোঝানোর জন্য ছবিগুলো যেভাবেই হোক কেটে কুটে বসায় দিয়েছি। সুন্দরভাবে কাটতে গেলে ভিডিওটি দীর্ঘ সময় ধরে রেকর্ড করা লাগবে। তা মোটামুটি আমরা বুঝলাম আমাদের ল্যাসো টুলের কাজ। এবার দেখব পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। আমি এটার হিস্ট্রিতে আবারও যাচ্ছি, খেয়াল করেন। এইটিতে ক্লিক দিয়ে যদি আমি হিস্ট্রিতে যাই, এখানে যতদূর আমরা কাজ করছিলাম সেই হিস্ট্রিগুলো শো করছে, বাট চলে আসলো। আর এই পেজে যদি ক্লিক দিই, পেজে পর্যন্ত যা কাজগুলো করছি সেটি মানে প্রত্যেকটার জন্য আপনাদের আলাদা হিস্টোরি শো করবে। তো আমি পাখির পরে ক্লিক দিচ্ছি, দিয়ে এই পাখিটাকে আমি এখন পলিগনাল ল্যাসো টুল দিয়ে যদি কাটি, দেখেন একটা ক্লিক করলাম। পলিগনাল ল্যাসো টুলটি আমাদের সাধারণত খুব একটি কাজে লাগে না, কারণ এটি মাকড়সার জালের মতো কাজ করে। যেমিন দিয়ে ক্লিক দিয়ে নিয়ে যাবেন, এটি সেমিন দিয়ে যাবে। আবার দেখেন মুখ না মিললেও এটি ঠিক করে কাজ করে না। অর্থাৎ এখানে আপনার যেখান থেকে শুরু এখানে যাই আপনাকে মিলাই দিতে হবে।
তাহলে এটি কাজ করবে। এটিরও একই কাজ, এটির সাহায্যে আপনি মুভ করে নিয়ে অন্য পেজে ট্রান্সফার করতে পারবেন। এই পেজ থেকে ছবিকে মুছবেন কিভাবে? ছবিকে মুছতে হলে ব্যাক স্পেস প্রেস করতে হবে, এভাবে আপনি মুছতে পারেন। আমরা শিখে গেলাম পলিগন ল্যাসো টুলের কাজ, এবারে দেখব ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ করার জন্য হিস্ট্রিতে যে আবার ছবিটাকে পূর্বের অবস্থায় আনছি। এই টুলটি অনেক কার্যকরী টুল, এটি অনেকটা চুম্বকের মতো কাজ করে। পাখির যে ঠোঁটের আগা থেকে ধরলাম, যে অংশে দরকার আপনি খালি গা ঘেঁষে মাউসটাকে ঘোরাতে থাকেন। এটা দেখেন খুব ইজিলি পাখিটাকে সিলেকশন করে নিচ্ছে যতটুকু দরকার, বা আপনি চাইলে থামতে হলে একটা ক্লিক দিয়েও নিতে পারেন। অনেক সময় ভুল করে দেখা গেলো দূরে চলে গেলেন, স্যার তাহলে ব্যাকে আসবো কিভাবে? ব্যাকে আসার অপশন আছে, মাউসটাকে ব্যাকের দিকে আনেন, এনে ব্যাক স্পেস প্রেস করতে থাকেন। ব্যাক স্পেস প্রেস করলে এটা ব্যাকে আসে। আর যদি ব্যাকে না আসে, এই দেখেন চলে আসে, 2-3টা ব্যাক স্পেস দেবেন। যদি ব্যাকে না আসে সেক্ষেত্রে আপনাকে প্রথম থেকে শুরু করা লাগবে। এই যে এখান থেকে শুরু করছিলাম, ক্লিক দিয়ে শেষ করলাম। এইবার পাখিটাকে আমি মুভ করে নিয়ে নতুন পেজে দিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমাদের ম্যাগনেটিক ল্যাসো টুলটি কাজ করে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এই টুলসগুলোর কাজ। এখন আমি চলে যাচ্ছি কুইক সিলেকশন টুলের কাছে। এটি অত্যন্ত চমৎকার একটি টুল। কুইক সিলেকশন টুলে ক্লিক করে আমার ছবি যেটিতে আছে ক্লিক করি। ছবির চারপাশের দৃশ্যকে যদি পাল্টাতে চাই, কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করা যাবে। তো এখানে আমাদের কুইক সিলেকশন টুলটি ক্লিক দিলে এই টুলসের সাথে দরকারি যে জিনিসগুলো উপরে অটোমেটিক শো করছে। এই যে এখানে দেখেন প্লাস, এটা মাইনাস, এটাও প্লাস হিসাবে কাজ করে, দেখেন প্লাস চিহ্ন। তো আমরা যে কোনো ব্রাশের সাইজকে ছোট বড় করতে হলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হয় এবং থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটি ছোট হয়। তো মোটামুটি ব্রাশটি একটা নির্দিষ্ট মাপে নেব যাতে করে কাজের সুবিধা হয়। বড় অংশ সিলেক্ট করার জন্য বড় ব্রাশ নিয়ে যে আমি চাপ দিচ্ছি, সিলেকশন হয়ে গেল। ছোট অংশ সিলেকশন করার জন্য ছোট ব্রাশ। তো এখানে আমার ফুল পাখি সিলেক্ট হয়ে গেছে, আমি চাচ্ছি পাখির আশপাশের অংশকে সিলেকশন করার জন্য। সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তো মোটামুটি আমরা এখানে আপনার কুইক সিলেকশন টুলের সাহায্যে সহজেই যে কোনো অংশকে সিলেক্ট করতে পারি। কিন্তু এখানে অনেক সময় সিলেকশন কম বেশি হয়ে যায়। এর কারণ হচ্ছে স্পেসিংটার উপর একটা নির্ভর করে যে কোন অংশ সিলেক্ট করবে। এখানে বেশিরভাগই হলুদ কালার বলে ধরে নিচ্ছে। স্পেসিং যদি আমরা কমায় রাখি সিলেকশনটা কম হবে এবং হার্ডনেসটাও কমায় রাখতে হবে। তো ব্রাশ সাইজটাও কমালাম। পাখিটাকে যদি আমি আবার পূর্বে থেকে সিলেকশন করি, এখন দেখেন এই যে আস্তে আস্তে সিলেকশন করছি, পুরো পাখিটা কিন্তু সিলেকশন হচ্ছে না, তাও হয়ে গেল। তাহলে এখানে স্পেসিং আমাকে আরও কমাতে হবে এই সমস্যা থেকে সমাধানের জন্য। এই যে স্পেসিং এখানে মোটামুটি আমি 5 করে দিলাম। এবার দেখেন খুব বেশি ধরছে না, তাও ধরছে। যদি এমনটা হয় সেক্ষেত্রে আপনি যেটি করতে হবে, আপনাদেরকে মাইনাস টুল ব্যবহার করতে হবে। এখানে মাইনাস টুলের সাহায্যে শুধুমাত্র পাখিটাকে সিলেকশন করে দিচ্ছি যাতে করে বাইরের অংশগুলো আপনার সিলেকশনের মধ্যে থাকে। মাইনাস করা মানে কি? সিলেকশন আউট করে দেয়া। পাখিটা সিলেকশন আউট হচ্ছে, বাকি সব সিলেকশনে থাকছে। মোটামুটি এই অংশটুকু আমি সিলেকশন আউট করলাম। এখন দেখেন যদি কালার ফেলি, কালারটি চারপাশে পড়ছে। এভাবে আমরা খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। তো সবাই মোটামুটি ক্লিয়ার। এরপরে আমরা দেখব ক্রপ টুলের কাজ। এটিও খুবই ইম্পর্টেন্ট একটি টুলসের কাজ। পাখিটাকে পূর্বের অবস্থায় ফেরত আনছি। তো ক্রপ টুলের কাজ করতে হলে আমাদের ছবি প্রয়োজন। আমি ছবি নিয়ে আসি। যে কোনো একটা যেটাকে বলে সোজা ছবি প্রয়োজন, যেটার সাহায্যে আমরা ছবিটাকে পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ বা বিভিন্ন সাইজ তৈরি করব। আপাতত এর ছবিটাকে আনি। আসলে রেজুলেশন কম থাকার কারণে ছবিটা আসছে না। অনেক সময় বলতে পারেন তো স্যার ছবি কেন আসছে না? ছবি যদি রেজুলেশন কম থাকে ছবি কিন্তু আপনার আসবে না। এটা 172 KB।
বাকিগুলো সব অনেক বেশি রেজুলেশনের ছবি। যদি এইদিকে আমি যে কোনো একটাতে ক্লিক দিই, দেখাচ্ছে কত রেজুলেশন, 37 কেবি। কিন্তু এই ছবিতে কিছু ফরম্যাটের সমস্যার কারণেও ছবি আসে না। এটা মূলত একটা পিএনজি ফাইল ফরম্যাটে আছে। যাই হোক, ক্যাটরিনার এই ছবিটাকে আমি নিয়ে আসছি। এইটিকে আমি পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজ করব। দেখেন, তো এখানে আমি ক্রপ টুলে ক্লিক করছি। ক্রপ টুলে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ক্রপিং এলাকা চলে আসছে। ক্রপ টুলে ক্লিক দিয়ে এখান থেকে WH রেজুলেশন এই লেখাটাকে সিলেকশন করতে হবে, অর্থাৎ হোয়াইট হাইট রেজুলেশন। আমরা যদি আপনার 2x2 ছবি তৈরি করতে চাই, অর্থাৎ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, আমরা ওয়াইড লিখব 2 ইঞ্চি, হাইট লিখব 2 ইঞ্চি, রেজুলেশন দেবো 300 ইঞ্চিতে। এখান থেকে ইঞ্চি করে নিচ্ছি। অর্থাৎ সবসময় আমাদের ছবির কাজ করতে হলে রেজুলেশন 300 দেওয়া লাগবে। 2x2 ছবিতে আমাদের যারা বিভিন্ন ধরনের পাসপোর্ট করে বা বিভিন্ন ধরনের আবেদন করে, এইগুলোর ক্ষেত্রে লাগে। এখন দেখেন, আমার যে স্কেলটি চারদিক দিয়ে পড়ে গেল, যে কোনো একটা কর্নারে টিপ দিয়ে ধরে নিয়ে মোটামুটি একটা মাপের মধ্যে এনে ছবিটাকে বসাই দেব। ছবি যাতে মোটামুটি কাটার নিয়ম হচ্ছে, আপনাদের বুঝাই দিই। মাথার উপরে হালকা একটু জায়গা থাকবে, দুই পাশের কাত পর্যন্ত রেখে ছবি আপনার কাটতে হয়। সে যার ছবি কাটেন আপনি, দুই পাশের কাত, এই দুই কাতটার মাপটা ঠিক রাখতে হবে এবং মাথার উপরে হালকা একটু জায়গা রেখে ছবি ক্রপ করতে হয়। এই হচ্ছে মাপ আসলো আমাদের 2x2 ছবির। এইটাকে আমি ডবল ইন্টারপ্রেস করে ছবিটাকে কেটে নিলাম। আর বুঝতে পারলেন সবাই এটা? এখন যদি এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ করতে চাই, তাহলে আমাদের এখানে ওয়াইড দিতে হবে 1.5 ইঞ্চি গুণ 1.9 ইঞ্চি। গুণ বলতে যে পাশেরটা, এই জন্য আমরা গুণ বলি। পাসপোর্ট সাইজের ফ্রেমে চলে আসলো এটাকে। তো ছবি আমাদের সাধারণত পাসপোর্ট সাইজে তো ফুল ছবি আসে না, এই কাত পর্যন্তই নেব। কাত পর্যন্ত নিয়ে ছবিটা বুক পর্যন্ত যায়। তো এখানে দেখেন, মোটামুটি যতটুকু কাভারেজের মধ্যে যায়, মাথার উপরে হালকা একটু জায়গা সবসময় ছেড়ে রাখতে হয়। আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে ছবির যে দুইটা দাগ, এই দুইটা দাগের মাঝেই যেন ফেসটা যায়, এইভাবে ছবিটাকে কাটতে হবে। তো এইটি করে আমি এখন ইন্টারপ্রেস করে আবার ছবিটাকে কেটে নিলাম। হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের ছবি। তো পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা শিখলাম আমরা, 2x2 শিখলাম। এখন আমরা এটিকে রেখে দিই, আর হচ্ছে তৈরি করা শিখব স্ট্যাম্প সাইজের ছবি। তো তার আগে ছবিটাকে আমি পেজে যদি সাজাতে চাই, কিভাবে সাজাতে হবে সবাই ভালো করে লক্ষ্য করেন। ফাইল থেকে নিউতে যে একটি নতুন পেজ নেব। পেজটি হবে আমাদের পোর্ট্রেট 4x6, রেজুলেশন 300, কালার মোড থাকবে RGB। ওকে করলাম। ওকে করার পরে এই যে আমাদের পেজটি আসলো, এটাকে বলা হয় ল্যাবের ভাষায় 4R সাইজের পেজ। ছবিটাকে মুভ করে নিয়ে এই পেজে নিয়ে যাচ্ছি। নেওয়ার পরে এই ছবিটাকে আমরা সাজাবো কিভাবে সেটাই দেখাই। এই ছবিটাকে সাজানোর জন্য ছবির পরে ক্লিক দিলে এরকম কর্নারের দিক ধরলে রোটেশন তীর আসবে। এটিকে আমরা ঘোরাবো শিফট চেপে ধরে। এরপর যেটি করতে হবে, হালকা একটু জায়গা রাখতে হবে, যেই দিকে রেখে কাটতে হবে। ইন্টারপ্রেস করলাম, ছবি ফিক্সড করলাম। কারণ ছবিকে সাজানোর জন্য এই যে আমরা দুই পাশে অ্যারো কির সাহায্যে চারদিকে হালকা করে একটু জায়গা রাখবো, যাতে করে আমার মাঝখান দিয়ে কাটার সময় আমি একটু জায়গা পাই। এই দুটোকে আবারও সিলেকশন করে অল্টার চেপে ধরে ছবিগুলোকে সুন্দরভাবে সাজায় দিচ্ছি। অ্যারো কির সাহায্যে একটু সরানো নড়ানো করে নিচ্ছি আমি। মোট কটা ছবিগুলোকে এমনভাবে সাজাবেন যাতে আপনি কাটার জন্য জায়গা পান এবং এই চারদিক থেকে সাদা অংশ রেখে বর্ডারটা তৈরি করতে পারেন। হয়ে গেল আমাদের পাসপোর্ট সাইজের 6টা ছবি সাজানো। এখন আমরা এখানে সাজাবো স্ট্যাম্প সাইজের ছবি। এটাকে স্ট্যাম্প সাইজে যদি আমরা কাটতে যাই, তাহলে স্ট্যাম্প সাইজের মাপ হচ্ছে 0.8 গুণ 1 ইঞ্চি, রেজুলেশন 300। হয়ে গেল। এইটিকেও আমরা এখন একটু কেটে নিই, স্কেলটাকে ছোট করে নিই। ইন্টারপ্রেস করলাম, ছবি কাটা শেষ।
স্ট্যাম্প সাইজ করে নিয়ে এসে যে এখানে ছেড়ে দিলাম। দেখেন এই যে স্ট্যাম্প সাইজ তৈরি হয়ে গেল। এটিকেও আমরা আগে একটু বসায় নেব ইন্টারফেস করে। এরপরে এটিকে আমরা কয়টা কপি করে দেবো, যে অল্টার ধরে মোটামুটি 4টি কপি আমরা এখানে করে দিতে পারছি। এভাবে খুব সহজে আমরা ছবিগুলোকে একটা ফোল্ডার পেজে সাজায় নিয়ে 8 থেকে 10 টাকা খরচ করে খুব ইজিলি একটা প্রিন্টে নিয়ে আসতে পারি আমরা। আশা করি সবাই বুঝতে পারলেন ছবি কিভাবে ক্রপ করবেন এবং সাজাবেন। তো আমি মনে করেন মোটামুটি একটা ভালো ছবি আনি। যে ছবিটাকে অলরেডি পাসপোর্ট সাইজে কাটা আছে, এটিকে যদি আমি স্ট্যাম্প সাইজে কাটি, এখান থেকে একটা মুছে দিই, ছবির পর ক্লিক দিয়ে ব্যাক স্পেস দিলেই মুছে যাবে। এটিকে আমরা ওই স্কেলে মাপটা দেওয়া আছে 0.8x1 ইঞ্চি, অর্থাৎ খেয়াল করবেন সবাই, মাপ যদি স্কেলে দেওয়া থাকে ছবি ওই মাপেই কাটবে, ডবল করে মাপ দেওয়া লাগে না। এ দেখেন কাটা শেষ, এখানে নিয়ে আসলাম। এবার একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে ছবিটা দেখেন, দুইটা ছবি প্রায় একই মাপে, সেম এক মাপ বলতে এক সুতাও কম বেশি হবে না, সেম মাপে কাটা, যদি স্কেলে কাটা। এভাবে আপনারা ছবি এক পেজে একজনের না 5 জনের ছবিও আপনি সাজায় প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তা মোটামুটি আমরা ক্রপ টুলের কাজ শিখলাম। এরপরে আছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। এটি কি কাজ করে, এটির কাজ দেখার জন্য আমি একটি ছবি নেব। মোটামুটি ধরেন এখান থেকে একটি দৃশ্য নিই, দৃশ্যটিকে একটু ফুল স্ক্রিন করি। এখন এই টুলসের সাহায্যে মনে করেন এরকম সাজালাম। এই টুলের কাজকে এটাকে একটু ব্যাকা হ্যাকা করা যায়। দেখেন টুলটা দিয়ে আমি দৃশ্যগুলোকে এরকম ব্যাকা করে নিলাম, এই যে এরকম। তো কাটার পর এরকম ব্যাকা হয়ে কাটার কথা না, দেখেন ইন্টার দিয়ে কি ঘটনা ঘটে। ইন্টার দিয়ে এটা বলছে ক্রপ করা যাবে না, কারণ এটা বেশি ব্যাকা করে ফেলছি, একটা লেভেলে রাখতে হবে। এই লেভেলে একটু ব্যাকা করলাম। এবার ইন্টার দিয়ে কাটি, দেখেন ছবি কাটছে ঠিকই, চারদিকে বলে যাচ্ছে। এটাই মূলত এই টুলের কাজ, আহামরি কাজ নেই। হিস্টরি থেকে আমি ব্যাকে যাচ্ছি। আশা করি সবাই বুঝতে পারলেন এটির কাজ। এবার আমরা দেখব একটু আইড্রপার টুলের কাজ। আইড্রপার টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা কালার চুজ করতে পারছেন, আপনার জানেন না কোন কালার, এই কালারের নাম কি বা কোড কত, আপনি যে কোনো কালারে টিপ দেওয়া মাত্র দেখেন এখানে কালারটি চলে আসছে। যে কালারে টিপ দেবেন সেই কালারটি চলে আসবে। এটি হচ্ছে আমাদের মূলত আইড্রপার টুলের কাজ। 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, এটি কাজ করে 3D ছবির ক্ষেত্রে। কালার সিমিলার টুলে একই কাজ করে। আর এই যে রুলার টুলগুলো দিয়ে আপনি ছবিতে বিভিন্ন ধরনের মাপ নেওয়ার জন্য রুলার টুলটি ব্যবহার করতে পারেন। আর এমনি যে এখানে রুলার আসে, রুলার আনতে হলে কন্ট্রোল আর প্রেস করলে ছবিতে রুলার চলে আসে। কন্ট্রোল আর দিয়ে রুলার এনেও আপনি এইভাবে মাপঝোপ করতে পারেন। তো আশা করি বুঝলেন। এরপরে আমরা দেখব আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। এটির কাজ দেখার জন্য আমাদের আবারও ছবি আনতে হবে। তো আমরা এখান থেকে স্পট তোলার জন্য একটি ছবি বেছে নিয়ে আসি। ক্লিয়ার দেখে একটা ছবি আনি, যাতে করে আমরা স্পট তৈরি করে স্পট তুলতে পারি। এই ছবিটি মোটামুটি ক্লিয়ার, ছবিতে মুখে কোনো স্পট দেখা যাচ্ছে না। স্পট আমরা তৈরি করব। স্পট তৈরি করার জন্য এখানে ব্যবহার করব আপনার ব্রাশ টুল। এই যে এখানে ব্রাশ টুলের সাহায্যে আমি কিছু স্পট তৈরি করব। মুখে দেখেন এই যে ক্লিক দিচ্ছি, জায়গায় জায়গায় স্পট তৈরি হচ্ছে। স্পটটি কালো কালার হলে ভালো হতো, কালো কালার তৈরি করে নিলাম। মোটামুটি মুখে বেশ কিছু স্পট তৈরি করে ফেললাম আমরা। স্পটটি তোলার জন্য আমরা ক্লিক করব স্পট হিলিং ব্রাশ টুলে। এটির ব্রাশটি খুব বড় ছোট করা যাবে না, কারণ এটি চারদিক থেকে কালার চুজ করে এটাকে মুছে দেয়। এটা আপনি ইচ্ছা করলে থার্ড ব্র্যাকেট প্রেস করে বড় ছোট করতে পারেন। ছোট করে নিয়ে একটা ক্লিক দিলাম, স্পট উঠে যাচ্ছে। দেখেন যেখানে ক্লিক দিচ্ছি স্পট উঠে যাচ্ছে। এইভাবে আমরা সহজেই স্পট হিলিং ব্রাশ টুলের সাহায্যে যে কোনো ছবির স্পট তুলে ফেলতে পারি। যদি আপনি টিপটাকে স্পট মনে করে ক্লিক দেন, টিপও মুছে যাবে। টিপের মাঝখান থেকে দিচ্ছি। একটু ব্রাশটাকে যদি বড় করে নিই, এই যে জায়গা যে আচার একটু বড় করি, দেখেন টিপ মুছে গেল, খালি কপাল হয়ে গেল। তো এইভাবে সহজে আপনি যে কোনো স্পটকে
তুলে দিতে পারেন। এটাই হচ্ছে মজার টুল, স্পট হিলিং ব্রাশ টুল। এবার আমরা দেখব হিলিং ব্রাশ টুলের কাজ। হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে কপি করা। সাপোজ মনে করেন আপনার কপালের এখানে একটা স্পট আছে, আপনি এই জায়গার থেকে এই অংশটাকে কপি করে উপর বসাবেন। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হিলিং ব্রাশ নিলেন, নিয়ে লেফট বাটন যদি চাপ দেন এরকম ক্রস চিহ্ন আসবে। তো সেই ক্ষেত্রে কী করতে হবে, অল্টার বাটন প্রেস করতে হবে। দেখেন প্লাস চিহ্ন আসবে, অল্টার ধরে নিয়ে মাউসের লেফট বাটন চাপ দিয়ে একটা ক্লিক দিয়ে এটাকে কপি করলেন। এ দেখেন কপি করা অংশ আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। তো আমি এই স্পটের উপরে বসাই দিলাম, যদি যে বিন্দে বসান তাও বসে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো সহজেই আমরা এটির সাহায্যে অর্থাৎ হিলিং ব্রাশের সাহায্যে যে কোনো অংশকে কপি করে যে কোনো জায়গায় বসাতে পারি। এবার দেখবো আমরা প্যাচ টুলের কাজ। প্যাচ টুলের কাজ হচ্ছে এক জায়গা থেকে কপি করে আর এক জায়গায় বসানো। সাপোজ এই অংশকে আমি সিলেকশন করলাম, এটা কপি হলো, এটাকে ধরে নিয়ে যে এখানে ছেড়ে দিলাম। অর্থাৎ প্যাচ টুলের কাজ আপনি যেটাকে পেঁচায় নিয়ে যার পরে ছাড়বেন ওই অংশকে কপি করে ওখানে বসায় দেবেন। একটু বুঝাই। মনে করেন এই অংশটাকে নিয়ে যে আমি এই যে ঠোঁটের পরে ধরলাম, দেখেন কপালে এবার ঠোঁট তৈরি হয়ে গেল। ব্যাপারটা এই। তো প্যাচ টুল দিয়ে আপনার এটা কি কাজে লাগে, যে অংশটা খারাপ ওই অংশটাকে সুন্দর করার জন্য মনে করেন এই ত্বকের এই পাশটাকে আমি একটু সিলেকশন করলাম, এই জায়গাটা আমি একটু লাইট ফেস আনতে চাচ্ছি, এটাকে জাস্ট নিয়ে যে এখানে ধরলাম, লাইট ফেস ওখানে অটো কপি হয়ে গেল। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইভাবে আমাদের প্যাচ টুলটা কাজ করে থাকে। তো আবার একটু ভিন্নভাবেও করে। এখানে 4টা অপশন আছে, পরেরটা একটা ক্লিক দিলাম। এইবার এখানে কথা ছিল এখান থেকে ধরে নিয়ে যেখানে দেবো সেখানে বসবে। এবার দেখি কি হয়। তাই হচ্ছে। পরের টিকটা আমরা দেখি অ্যাপ্লাই করে। আগেটাকে সিলেকশন আউট দিই। তাহলে আমাদের প্যাচ টুল তো বুঝতে পারলাম সবাই, যেটাই টেপবেন একই কাজ, যে অংশকে ধরে নিয়ে যে অংশের উপর বসাবেন সেই অংশটি কপি হয়ে যাবে। এটি হচ্ছে মূলত আমাদের প্যাচ টুলের কাজ। এরপর আছে কন্ট্যাক্ট এরিয়া মুভ টুল, নাকি কন্টেন্ট এরিয়া মুভ টুল। কন্টেন্ট এরিয়া বলতে এই আপনার যে এরিয়াটুকু দরকার প্যাচ টুলের মতো এই যে ধরে নিয়ে যে মুভ করে নেন, এই হচ্ছে কন্টেন্ট এরিয়া মুভ টুলের কাজ। আমি আর একবার দেখাই কন্টেন্ট এরিয়া মুভ টুলটি সঠিকভাবে কাজ করেনি। সাপোজ এই অংশটাকে আমি কন্টেন্ট এরিয়ার মধ্যে নিলাম, এবার এটাকে একটু মুভ করে পাশে নিয়ে দেখি কি পরিবর্তন আসে। ছবির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটাকে যদি উপরে দিয়ে দিই দেখেন আর এক অবস্থায় আসবে। তো কন্টেন্ট এরিয়া মুভ টুল দিয়ে আমাদের খুব একটা ভালো কাজ করে না, এটি খুব একটা কাজেও লাগে না। যে এখানে এরিয়াটাকে মুভ করে চোখের উপর দিলাম, মানে এটা কিভাবে কাজ করে, এটির কাজ হচ্ছে ওই আপনার এক এরিয়া থেকে আর এক এরিয়ায় কপি করলে স্থান অদল বদল করে। এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট এরিয়া মুভ টুলের কাজ। এই যে এখান থেকে কেটে নিয়ে গেলাম, চোখ কপালের পর বসে গেল ঠিকই, কিন্তু এখানে আর চোখ থাকলো না। এইভাবে আমাদের কন্টেন্ট এরিয়া মুভ টুলটি কাজ করে থাকে। এরপরে আছে আমাদের রেড আই টুল। রেড আই টুলের কাজ হচ্ছে কারোর চোখ যদি লাল থাকে বা লাল কালার দেখলে ওর কাজ হচ্ছে কালো করে দেওয়া। যেমন ভাবলাম এটা একটা রেড চোখ, ক্লিক দিলাম, কালো করে দিল। ব্যাপারটা বোঝা যাচ্ছে? চোখ যদি লাল থাকতো চোখে ক্লিক করলে চোখ কালো হয়ে যেত, ঠোঁটের পর ক্লিক করে দেখেন ঠোঁটও কালো করে দিচ্ছে। তো মোট কথা রেড আই টুলের কাজই হচ্ছে লাল জিনিসকে কালো করে দেওয়া। এটাই হচ্ছে এই টুলের কাজ। এরপরে আমরা দেখব ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলে ক্লিক করলাম, ব্রাশে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ব্রাশ অপশন আসবে। এখান থেকে আপনারা পছন্দ মতো ব্রাশ নিয়ে কাজ করতে পারেন। ব্রাশ টুলের কাজ করার জন্য একটি সাদা পেজ নেব প্রথমেই। ব্রাশ টুলের কাজ করার জন্য আমরা এখন এখান থেকে ফাইলে যে নতুন একটি পেজ নেব, যে কোনো একটি পেজ, সাদা পেজ নিয়ে নিলাম। এই যে এখানে ব্রাশে ক্লিক দিলাম, এখান থেকে বিভিন্ন স্টাইলের ব্রাশ আছে, যেমন এই ব্রাশটি নিলাম, নিয়ে দেখেন টান দিচ্ছি, এই যে দাগাচ্ছি। ব্রাশটাকে যদি মোটা করতে চাই সেম প্রসেস, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশটাকে চিকন মোটা করে নিতে পারেন। ব্রাশে যে কালার দেবেন আপনার রংটি সেই কালারেরই করতে থাকবে। এটি হচ্ছে আমাদের ব্রাশের কাজ। শুধু এই কাজের জন্য ব্রাশ ব্যবহার করা হয় না, আরও বহুত কাজ আছে ডিজাইনের জন্য।
যেমন আপনি এখান থেকে মনে করেন যদি পাতার ডিজাইন করতে চান, যে এখান থেকে দেখেন চমৎকার কিছু পাতা তৈরি করে ফেলছি আমরা। এই পাতার আবার নাম আছে, সুন্দর একটা নাম আছে, আমরা নামটা একটু দেখে নিই। এগুলোকে ছোট বড় করতে হলে এখান থেকে সেটিংয়ে যেতে হবে, যে এটাকে যদি আপনার লার্জ থাম্বনেল লাইন করে নেন অনেক বড় আকারে আসবে সব কিছু। এটার নাম হচ্ছে ম্যাপেল লিপ বোধহয়, যত সম্ভব, হ্যাঁ ম্যাপেল। এ দেখেন বড় বড় আসছে। তো কালারটি কিভাবে আসে, এখানে আপনি যেখান থেকে কালার পিকার দিয়ে রাখবেন ওইখান থেকে 2-3টা কালারের সংমিশ্রণে কালার তৈরি হয়। এই দেখেন 2-3টা কালারের সংমিশ্রণে আসে। এভাবে আপনারা পাতা দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। এই হচ্ছে ব্রাশের কাজ। ব্রাশে আরও কাজ আছে, যেমন এখান থেকে আপনি যদি ঘাস আঁকাতে চান, অর্থাৎ ব্রাশ দিয়ে, এখানে আমি সবুজ কালার নিই আর হালকা একটু হলুদের মাঝে দেবো, যাতে আমার পাকা কাঁচা 2 ধরনের ঘাসই তৈরি হয়। এ দেখেন টানছি, ঘাস তৈরি হচ্ছে। এটাকে যদি বড় করে দেন তো বড় বড় ঘাস তৈরি হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে তো যে কীভাবে টুলগুলো কাজ করতে। এখানে যদি বলেন ভাই আমার সব ঘাসই কাঁচা ঘাস লাগবে, আমার গরু পাকা ঘাস খায় না, তাহলে এখন কাঁচা ঘাস কীভাবে আনবো? ওখানে আমি পুরোটাই সবুজ করে নিলাম, একেবারে সবুজ করে নিয়ে এবার আঁকাতে থাকি। দেখেন তাও আসছে। এই নিচেরটাও বা চেঞ্জ করতে হবে, নিচেরটাও সবুজ দিতে হবে। এবার দেখা যাক কী হয়। এ দেখেন, তার মানে এখানে কিন্তু দুইটাই ধরছে, দুইটার সংমিশ্রণে কালার তৈরি হচ্ছে। এখন আমি কাঁচা ঘাস একদম একদিনের বাচ্চা ঘাসও তৈরি করে দিচ্ছি, তাও বড় বড় ঘাস, বুঝছেন? এই ঘাস আপনি ছোট বড় করে ধান ক্ষেত বানাতে পারেন, ঘাসের ক্ষেত বানাতে পারেন। আপনার বাড়ির গরু বা ছাগল যদি খাতে না চায়, ছবিটা সামনে ধরে বলবেন না এবার খাও, ও খুশিতে খাবে, ঠিক আছে? তো ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইভাবে আমরা গ্রাস মানে টুলগুলোর সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে ফেলতে পারি ব্রাশগুলোর সাহায্যে। আরেকটা ব্রাশের কাজ দেখায় আমি শেষ করি। এই যে এখানে আরেকটা পাতা আছে, এই পাতাগুলো আপনারা চাইলে আঁকায় নিতে পারেন। এটাও কালার মিক্স করে আঁকানো যায়। দেখেন ভালো লাগে আমার কাছে পাতাগুলো, বেশ পটেটো চিপস মনে হয়। এইভাবে খুব সহজেই আমরা ব্রাশ ব্যবহার করতে পারি। এরপরে আমরা আরো কিছু কাজ দেখব, মেলা কাজ, তো দেখি কত দেখানো যায় আজকে। এরপর দেখবো আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করার জন্য লাগবে ছবি। এখান থেকে ছবি নিয়ে আসি, বার্ডের ছবি আনলাম। এই বার্ডটাকে মনে করেন আমরা 2-3টা বানাবো, একই ডালের পর 2-3টা পাখি বসাবো। তো ক্লোন স্ট্যাম্পের কাজ হচ্ছে যে কোনো কিছুকে কপি করে পেস্ট করা। ওটা ধরে মনে করেন এই অংশটি কপি করলাম, এবার এখান থেকে টেনে যদি দিতে থাকি ওই অংশটি হুবহু এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর এটাকে ব্রাশটাকে একটু বড় করে দিই আমার ডলার সুবিধার্থে। চাইলে ওটাকে মুছে দিতে পারি। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি যেখান থেকে যে অংশকে কপি করে নেবেন ওই অংশটাকে পাশে বসে ডলার দেন, দেখেন ডবল হয়ে যাচ্ছে। কি চমৎকার ভাবে, ধরার কায়দা নাই যে পাশাপাশি 2টা পাখি। আপনি একই ডালের পর যদি 2টা পাখি বসাতে চান তাও পারেন। এই ডালে 2টা পাখি বসাবো, সেক্ষেত্রে একটু চালাকি বুদ্ধি আছে, সেটা হচ্ছে পাখির পা কপি করতে হবে। দেখাই একটু, পাখির পাটাকে কপি করলাম, হলটা দিয়ে কপি করে নিয়ে এই জায়গাটা পাখির পাকে সেট করে দিয়ে এবার টানতে থাকি। একটার পর একটা বসে, ডাল দুটো পাশাপাশি হলে ভালো হতো। এর পাশে বার্ডেক বসানো যাবে, এর পাশে জায়গা আছে বসার, হ্যাঁ ওর পাশে জায়গা পাচ্ছে না। এই পাকে আমি একটু কপি করে ফেলি, অল্টার দিয়ে কপি করে নিলাম। এই জায়গাটা পাখিটাকে বসাবো, দেখেন মজার একটা কাজ। এখানে এই দেখেন বসানো শুরু করে দিলাম, হুবহু ডালের পর বসবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একই ডালে 2টা পাখি বসাই দিলাম। এই টুলসটা এখানে এভাবে কাজ করে। আর মাউস যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আবার পুনরায় কপি শুরু হবে। মাউস ছাড়া যাবে না, একটা ধরতে হবে।
ব্রাশটাকে একটু বড় করে লাগে থেকে ভালো হতো, এখন আর বড় করার সুযোগ নেই, তাহলে আবার প্রথম থেকে শুরু করা লাগবে। বুঝতে পারছেন সবাই কিভাবে করবেন? মজার কাজ না? এটা হলো আমাদের কোলন স্টাম্প টুলের কাজ। আর প্যাটার্ন স্টাম্প টুল, এটার কাজ হচ্ছে একটু বড় করি, প্যাটার্ন তৈরি করা। প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের, এই যে এখানে ক্লিক দিয়ে এর মধ্যে যাবেন, যে এখান থেকে বিভিন্ন প্যাটার্ন আছে, যে টিকুটি নিয়ে ওকে করবেন, নিয়ে যদি আপনি ওখান থেকে যে প্যাটার্ন ভালো লাগে নিয়ে টানেন, সেই ডিজাইন তৈরি হবে। আমি দ্রুত ডিজাইন করার জন্য সাইজটাকে বড় করছি, দেখেন চমৎকার পাতার ডিজাইন তৈরি হচ্ছে। এখান থেকে যদি আবার ফুলের ডিজাইন করতে চান, ফুলের প্যাটার্ন তৈরি হচ্ছে। অর্থাৎ এই প্যাটার্নগুলো আপনি নিজে তৈরি করতে পারবেন, প্যাটার্ন দিয়ে আপনার নামও লিখতে পারবেন। এখান থেকে একটা প্যাটার্ন নিলাম, ব্রাশ সাইজটাকে ছোটো করলাম, করে মনে করেন এখানে একটা এস লিখলাম, ফুল দিয়ে এস লিখে দিলাম। প্যাটার্নের সাহায্যে আমরা সহজেই অনেক ধরনের ডিজাইন করতে পারি। এখানে আর একটা এস লিখি, কী লিখলাম যাই হোক, কিছু একটা হয়নি। এইটা আর কি ফুল টুল আছে, মেলা ফুলই আছে। এভাবে প্যাটার্নের সাহায্যে আমরা সহজে যে কোনো ডিজাইন করে ফেলতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারলেন প্যাটার্ন টুলের কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখবো এখানে আর একটা টুলসের কাজ, সেটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। অর্থাৎ হিস্টোরি ব্রাশ টুলের কাজটা কি? আপনি যদি কোনো কাজ করে থাকেন, এই যে এরকম মনে করেন পাতাটা আঁকাইছেন, হিস্টোরিকে পূর্বের অবস্থায় নেওয়ার জন্য হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ব্যবহার করা হয়। এই যে হিস্টোরি ব্রাশ টুল দিয়ে ডলা দিলে পরে আপনার প্রিভিয়াস হিস্টোরিতে নিয়ে যাবে। এ দেখেন পূর্বের হিস্টোরিতে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে হিস্টোরি টুলের কাজ। তা আপনি বলতে পারেন ভাই ইরেজার দিয়েও মুছতে পারি। ইরেজার দিয়ে মুছলে আপনার ছবিই মুছে যাবে, কিন্তু হিস্টোরি ব্রাশ টুল দিয়ে মুছলে অনলি হিস্টোরি মুছবে, ছবি মুছবে না। এই জন্য এখানে হিস্টোরি ব্রাশ টুলটি ব্যবহার করা হয়। আর্ট হিস্টোরি ব্রাশ টুল, এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আমরা একটু দেখে নিই। এটির কাজ যে ছবির পরে নেন, ছবিটাকে ব্লার করে দেওয়া, মানে একদম ঘোলা ব্লার করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুলের কাজ। এরপর আছে ইরেজার টুল। ইরেজার টুলের কাজ সবাই বুঝতেই পারছেন, যাই থাকুক মুছে টুছে সাফ করে দেওয়া। তবে ইরেজার ব্রাশ আসলে ওইভাবে মুছে না, এখানে যে কালারটা থাকে ওই কালারটি পরে এইভাবে এটি মুছতে থাকে। এটি হচ্ছে আমাদের ইরেজার টুলের কাজ। তারপরে আছে ম্যাজিক ইরেজার টুল। এটির কাজ হচ্ছে মুছা, আপনার যে অংশে ক্লিক দেবেন ওই অংশের ব্যাকগ্রাউন্ড পুরোটাকেই মুছে দেবে। এটি হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুলের কাজ। তো আমরা ইরেজার টুলের সাহায্যে মনে করেন চারপাশের ব্যাকগ্রাউন্ডকে মুছে দেবো, মুছে দিয়ে অল্প একটু অংশ রাখবো। আর এখানে যখন ম্যাজিক ইরেজারে ক্লিক দেবেন, ইরেজার তখন কিন্তু আর কালার ফেলবে না, তখন সরাসরি এরকম মুছতে থাকবে। এই দেখেন অনলি পাখিটুক একটু থাকলো, এই পাখিটাকে আপনি এখন মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। এই হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুলের কাজ। আর এটার কাজ নেই, এটা দেখাচ্ছি না। তা মোটামুটি সবাই বুঝতে পারলেন ইরেজার টুলের কাজ। এরপরে আছে আমাদের গ্রেডিং টুলের কাজ। এর মধ্যে আছে পেইন্ট বাকেট। আজকে এই পর্যন্ত রাখি, আর দরকার নেই, আবার নেক্সট ক্লাসে প্রিভিউ করবো। ইরেজার পর্যন্তই থাক। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।